ও আচ্ছা, সরি, আমাকে উত্তর দিতে হবে না? ঠিক আছে। দেখুন, প্রথমে আমি আপনাকে ক্লিয়ার করে দিই প্রারব্ধ জিনিসটা কি। অমুক তো সুখ, হ্যাং ত্যান, এই ওই সেই তাই আজে বাজে আইডিয়া অ্যাপ্লাই করে 2 সেকেন্ডের মধ্যে, 2 মিনিটের মধ্যে, 2 দিনের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে বা ম্যাক্সিমাম 2 মাসের মধ্যে। বিশ্বাস হচ্ছে না? প্রমাণ দিয়ে বলে দিচ্ছি। আমি শুধু তখনকার দিনেরই উদাহরণ দেব না, আমি এখনকার দিনের উদাহরণ দেব প্রমাণ সহিত। এবার আসি এখনকার দিনের কিছু প্রমাণ আর উদাহরণে। শুধু তখনকার দিনই তো বললে চলবে না, এখন কি হচ্ছে সেটাও দেখতে হবে। আধ্যাত্মিকতার ওপরে যদি সঠিক জ্ঞান না থাকে, তাহলে মানুষ যে কত রকমভাবে বোকা হতে পারে বা মানুষকে যে কত রকম ধরনের বোকা বানানো যেতে পারে তার কোনো ধারণা নেই। কারণ আধ্যাত্মিকতা এই জিনিসটা স্থূল নয়, যেগুলো আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে দেখতে পাবো বা রিয়েলাইজ করতে পারবো। এটা সূক্ষ্ম, এটাকে বুঝতে হবে, ভিতরের অন্তরস্থলে এটাকে স্থাপন করতে হবে, তবেই এটাকে বুঝতে পারা যাবে। দেখুন কিরকম ধরনের কনফিউশন ক্রিয়েট হচ্ছে মানুষের মধ্যে। পার্থ দত্ত আমার কোন এক ভিডিওতে কমেন্ট করেছেন, উনি লিখছেন যে স্যার, ডেস্টিনি যদি ফিক্সড হয় তাহলে নতুন কর্ম করে কি লাভ? লোকে বলে, লোকে বলে, কে এই লোক? কি তার পরিচয়? তার চেতনা কি? তার জ্ঞান কতটা? তাহলে আপনি শুনছেন কেন যদি উত্তর নেই প্রশ্নগুলোর? যাই প্রশ্নটা পড়ি। লোকে বলে ভাগ্যে যা লেখা আছে তাই হয়, নতুন কর্ম কি প্রারব্ধ বদলাতে পারে? কেউ চাইলে কি সবকিছু পেতে পারে? অ্যাস্ট্রোলজি প্রারব্ধকে পড়তে সাহায্য করে, কিন্তু প্রারব্ধকে বদলাতে পারে কি? আমার স্বাস্থ্যের সমস্যা আছে, যা আমার প্রারব্ধ, কিন্তু পুরোপুরি কি ফিট হওয়া সম্ভব? লোকে বলে সঠিক সময়ের আগে এবং ভাগ্যের চেয়ে বেশি কিছু পাওয়া যায় না। গীতাতে বলা আছে সবই ভগবানের মায়া। অনেকগুলো প্রশ্ন করেছেন, অনেকগুলো, বাট ঠিক আছে, আমি সহজে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এই প্রশ্নের নিচে জয়িতা দিয়ে কমেন্ট করেছেন, এটা আমারও প্রশ্ন, প্লিজ উত্তর দেবেন। কে? এটা তো আমারও প্রশ্ন। ও আচ্ছা, সরি, আমাকে উত্তর দিতে হবে না? ঠিক আছে। ঠিক আছে, উত্তর দিচ্ছি। দেখুন, প্রথমে আমি আপনাকে ক্লিয়ার করে দিই প্রারব্ধ জিনিসটা কি। এই নতুন নতুন টার্ম দিয়ে জিনিসগুলোকে অযথা ক্রিটিক্যাল করতে কোনো লাভ নেই। প্রারব্ধ মানে ভাগ্য বা ভাগ্যের এক্সটেন্ডেড মিনিংকে বলা হয় প্রারব্ধ, অর্থাৎ পূর্ব কর্মের সঞ্চিত কোনো ফলকে বলা হয় প্রারব্ধ। রাইট? তার মানে কি? ভাগ্যই হলো, অর্থাৎ কর্মফল বোঝাচ্ছে। আমি কি বললাম? পূর্ব কর্মের সঞ্চিত ফল। কর্মফল আমাদের হাতে নেই, কর্ম আমাদের হাতে আছে। যেটা আমাদের হাতে নেই সেটাই ভাগ্য। তাহলে প্রারব্ধ কি হলো? ভাগ্য। কনফিউজড হয়ে যাবে না, প্রারব্ধ আর ভাগ্যর মধ্যে ডিফারেন্স বিশেষ কিছু নেই। এটা ভাগ্যেরই একটা এক্সটেন্ডেড মিনিং বলা যেতে পারে, নাথিং এলস মোর দ্যান দ্যাট। এবার আপনি প্রথমেই প্রশ্নটা শুরু করেছেন এরকম ভাবে, ডেস্টিনি যদি ফিক্সড হয়। দেখুন, এখানে ডেস্টিনি বলতে কি বোঝানো হচ্ছে? ডেস্টিনি বলতে এখানে মৃত্যু বোঝানো হচ্ছে, যেটা প্রত্যেক মানুষের জন্য সেম একদম। অর্থাৎ জন্মেছি যখন, মরতেই হবে। তো এইটা হচ্ছে ডেস্টিনি। আর জীবন কোনটা? জন্ম আর মৃত্যুর মাঝখানে যে জিনিসটা, এটাই তো জীবন। তো এইটাকে যদি আপনি উপভোগ না করেন মৃত্যুর কথা ভেবে, তাহলে লাভটা কি হলো? আচ্ছা, উপভোগ বলতে আমি এখানে ভোগের বিলাসের কথা বলছি না, কিন্তু কর্ম করে নিজেকে উন্নত করা এবং নিজের সাথে সাথে দেশ, রাষ্ট্র, সমাজ, প্রকৃতি, মানুষ, সমস্ত কিছুকে যতটা পারবো উন্নত করা, এইটাকেই বলা হয় জীবন। তাহলে জীবনের মূল অর্থ কি বেরিয়ে এলো? কর্ম। কিন্তু এই কর্ম মানুষ করতে চায় না, কিন্তু এই কর্মের ফল অর্থাৎ কর্মফল পেতে চাই। তাহলে কি এলো? শর্টকাট। এই শর্টকাটের জন্য মানুষ কোথায় যায়? এই ট্যারো কার্ড রিডার, এই তারপরে আপনার অমুক তসুক যত রকম ধরনের ফালতু অ্যাস্ট্রোলজার রয়েছে যারা ভুলভাল অ্যাস্ট্রোলজি ছড়াচ্ছে, তাদের কাছে। অ্যাস্ট্রোলজিকে আমি মিথ্যা কথা বলছি না, কিন্তু অ্যাস্ট্রোলজি জিনিসটা ঠিক। আমি বলছি যারা ফেক অ্যাস্ট্রোলজার তাদেরকে নিয়ে কথা। অ্যাস্ট্রোলজি সম্বন্ধে যদি আরও বিশেষ কিছু জানতে চান, আমি এখানে একটা ভিডিও বানিয়ে রেখেছি, গিয়ে দেখে আসতে পারেন। ওখানে অ্যাস্ট্রোলজি সম্বন্ধে বিশদে আমি আলোচনা করেছি। যারা ফেক অ্যাস্ট্রোলজার তাদেরকে নিয়ে ওখানে আলোচনা করা হয়েছে। তো বেসিক্যালি মানুষ এই সমস্ত ফেক অ্যাস্ট্রোলজার, ট্যারো কার্ড রিডারদের চক্করে পড়ে। এদের দেখুন, ব্যাপারটা হচ্ছে, আপনাকে কি বলবো, তখন আমি ইউটিউবে ভিডিও বানাতাম না, বছরখানেক আগেকার কথা। আমার কাছেও অফার এসেছিল। আপনারা যদি, আপনাদের মধ্যে থেকে যদি কেউ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন, খুব বেশি ফেমাস হওয়ার প্রয়োজন নেই, অ্যাক্টিভ থাকলে এরা আপনাকে অফার করবে, বলবে আপনাকে এরকম একটা ভিডিও বানিয়ে দিতে। দিয়ে ওরা সেটাকে অ্যাডভার্টাইজমেন্ট করবে, যে ভিডিওগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। বেসিক্যালি কিছুই না, আপনাকে এটাই বলতে হবে, সেলফি ক্যামেরা ধরে বা ক্যামেরাটাকে সামনে কোথাও ফিট করে, যে আমার জীবনে প্রথমে প্রচণ্ড দুঃখ ছিল, বেদনা ছিল, দুর্দশা ছিল, অমুক তসুক, এই সমস্ত অনেক কিছু দুঃখ। তারপরে কোনো এক ট্যারো কার্ড রিডার, কোনো এক অ্যাস্ট্রোলজির সঙ্গে আমার দেখা হয়, বা তার সঙ্গে পরিচয় হয়, বা তার সাথে যোগাযোগ হয়।
সে আমাকে অমুক তুসুক হ্যান ত্যান এই ওই সেই তাই আজে বাজে আইডিয়া দেয়, তারপর আমি সেই অমুক তুসুক হ্যান ত্যান এই ওই সেই তাই আজে বাজে আইডিয়া অ্যাপ্লাই করে 2 সেকেন্ডের মধ্যে, 2 মিনিটের মধ্যে, 2 দিনের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে বা ম্যাক্সিমাম 2 মাসের মধ্যে সমাধান পেয়ে গেছে। এবং শুধু আমি নয়, আমার সাথে আমার এক বন্ধুও পেয়েছে। তার পরিবর্তে এরা আপনাকে 1,000-4,000, 1,000-5,000 বা 1,000-10 টাকা দেবে। অফার আমার কাছে এসেছিল। তো ব্যাপার হচ্ছে, এবার আমি একটু অন্য জিনিস, তখন আমি ইউটিউবে ভিডিও বানাতাম না ঠিকই, কিন্তু তাকে আমি পাকে তো ঠিক ফেলে দিয়েছিলাম। সে আমাকে অফারটা করলো, মেল করেছিল বেসিক্যালি, আমার কাছে মেল আইডি নিল, আমাকে মেলে অফার পাঠালো। আমি সেই মেলের স্ক্রিনশট নিয়ে তাদেরকে বললাম, এবার আমি এই স্ক্রিনশটটা আমার যত পরিচিত সার্কেল আছে শেয়ার করে দিচ্ছি যে তোমরা এরকমভাবে অ্যাডভার্টাইজমেন্ট করছো। সেই ভদ্রলোক আমাকে তারপরে বলছে, আচ্ছা ঠিক আছে, আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে না, 5,000 টাকা আমি আপনাকে এমনি এমনি দিয়ে দিচ্ছি। টাকা নিয়ে নিই আমি, কিন্তু আমার পরিচিত যত সার্কেলে ছিল তাদেরকে আমি বলে দিয়েছিলাম জিনিসটা। তো এইগুলো হচ্ছে এদের বাস্তবতা। এরাই এই সমস্ত জিনিসগুলো ছড়ায়। এই যে আপনি বললেন লোকে বলে, এরাই হচ্ছে সেই লোকের চেহারা। এদের থেকে সাবধানে থাকতে শিখুন। এরা আপনাকে বলে দেবে যে পরিশ্রম করতে হবে না, অমুক তুসুক হ্যান ত্যান এই ওই সেই তাই, এরকম আজে বাজে আইডিয়া দেবে, দিয়ে তারপর আপনাকে ট্র্যাপে ফাঁসাবে, দিয়ে আপনার সিচুয়েশন যত ভালো ছিল বা যতটা যাইবা ছিল তার থেকে আরো বেশি ডাউন করে দেবে। আর এটাই হচ্ছে বেসিক্যালি। কর্ম ছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই। কর্মই হচ্ছে সব থেকে বেস্ট এবং একমাত্র উপায় জীবনকে ভালোভাবে বাঁচার জন্য। বিশ্বাস হচ্ছে না? প্রমাণ দিয়ে বলে দিচ্ছি। আপনি অষ্টবক্রকে চেনেন নিশ্চয়ই। আমরা যে গীতাটাকে চিনি, যে গীতাটা প্রচন্ড বেশি ফেমাস, যেটাকে আমরা শ্রীকৃষ্ণের গীতা বলে জানি, শ্রীমদ্ ভাগবত গীতা, আমরা কি এটা জানি যে অষ্টবক্রেরও একটা গীতা আছে? কিন্তু অষ্টবক্রের শারীরিক গঠন যদি আমরা দেখতে যাই, তাহলে তো একদম পুরোপুরি যাকে বলে ফিজিক্যালি টোটালি চ্যালেঞ্জড একদম। তাহলে সে কি করে তার জীবনকে সফল বানালো? আমরা সুদামার নাম অনেকেই জানি, শ্রীকৃষ্ণের বন্ধু ছিল, গরিব সুদামা বলে। ঠিক আছে, গরিব সুদামা মানলাম, কিন্তু আমরা কি এটা জানি যে পরবর্তীকালে সুদামা এক বিশাল বড় রাজা হয়েছিল, পুরো পৃথিবীর রাজা হয়ে গেছিল সুদামা? জানা আছে সেটা? কিভাবে হলো? কর্মের মাধ্যমে। তাহলে এদের প্রারব্ধ কি, এদের ভাগ্য কি ছিল? অষ্টবক্রের ভাগ্য কিরকম ছিল? ম্যাকাটারা শরীর। সুদামার ভাগ্য কি ছিল? কি ভাগ্য নিয়ে জন্মেছিল? গরিব একদম, দুবেলা দুমুঠো ভালো করে খেতে পর্যন্ত পায় না, এতটাই গরিব। কিন্তু তাদের কর্ম ঠিক ছিল। তাহলে কি বোঝা যাচ্ছে এখান থেকে? ভাগ্যের থেকেও কর্ম সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর সেইটাই আসলে জীবনে আসলে কাজে দেয়, বাকি সমস্ত কিছু ফালতু। আমি শুধু তখনকার দিনেরই উদাহরণ দেব না, আমি এখনকার দিনের উদাহরণ দেব প্রমাণ সহিত। দেখতে থাকুন ভিডিওটা, সব বুঝতে পারবেন আস্তে আস্তে। আচ্ছা, কিছু এরকম উদাহরণও দিই যে তখনকার সময়ে ভালো ভাগ্য নিয়ে জন্মেছিল, মানে প্রারব্ধ ভালো ছিল, কিন্তু পরিণতি প্রচণ্ড ভয়ানক। এইগুলো তো আমরা প্রত্যেকেই জানি। যেমন রাবণ, রাজার ভাগ্য নিয়ে জন্মেছিল, কিন্তু কি হলো শেষ পর্যন্ত? ফিনিশ। দুর্যোধন রাজার ভাগ্য নিয়ে জন্মেছিল, রাজ পরিবারে জন্মেছিল, এবং তখনকার সব থেকে উন্নত পরিবার কৌরব পরিবারে জন্মেছিল, কি হলো? মাটিতে মিশিয়ে দেওয়া হলো। কংস রাজার ভাগ্য নিয়ে জন্মেছিল, চক্রবর্তী ভাগ্য নিয়ে, রাজাও হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কি হলো? ফিনিশড, উড়িয়ে দেওয়া হলো। প্রারব্ধ মেন জিনিস নয়, মেন হচ্ছে কর্ম। এবার আসি এখনকার দিনের কিছু প্রমাণ আর উদাহরণে। শুধু তখনকার দিনেই তো বললে চলবে না, এখন কি হচ্ছে সেটাও দেখতে হবে। ঠিক আছে, এখনকার দিনেও দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই ভদ্রলোককে চেনেন? চেনেন নিশ্চয়ই, প্রচন্ড ফেমাস পার্সোনালিটি। ঠিক আছে, এনার ক্লোজ ছবি দেখুন, কি দেখা যাচ্ছে? বোঝা যাচ্ছে অ্যাস্ট্রোলজির কতটা ভরসা, বা ভাগ্য বা প্রারব্ধের ওপর কতটা ভরসা। আচ্ছা ঠিক আছে, আরো একটা উদাহরণ দিই। এই ভদ্রলোককে চেনেন? এনাকেও আমরা সবাই চিনি, এই তো এখনকার কয়েকদিন আগেকার ঘটনা। আচ্ছা, এনারও একটা ক্লোজ আপ পিকচার দেখিয়ে দিই। দেখুন প্রারব্ধ বা ভাগ্যের উপর কতটা ভরসা এবং পরিণতি কি হলো। আবারও বলছি, আপনি তখনকার দিনের উদাহরণ নিন বা এখনকার দিনের উদাহরণ, প্রারব্ধ মেন জিনিস নয়, কর্ম হচ্ছে আসল। এরকম কত লোক আছে, ইন্টারনেটে সার্চ করলে গিয়ে পাওয়া যাবে যে কারাপ্টেড বাট ফেমাস পার্সোনালিটি। প্রচুর অপশন পেয়ে যাবেন, গিয়ে দেখুন একবার। আচ্ছা ঠিক আছে, এবার এখনকার দিনের কিছু ভালো উদাহরণ দিই, অর্থাৎ তথাকথিতভাবে খারাপ ভাগ্য নিয়ে জন্মেছিল বা খারাপ প্রারব্ধ নিয়ে, কিন্তু উন্নতি চরম শিখরে পৌঁছে গেছে। স্টিফেন হকিং, চেনেন ওনাকে? পুরো শরীরটাই প্যারালাইজড, তাহলে কি করে সম্ভব? নিক ভয়েজেজ, তার হাত পা কিছুই নেই, জন্ম থেকেই সে এরকম টাইপের, বাট তাও সে পুরো দুনিয়াতে ফেমাস, এত বড় ফেমাস পার্সোনালিটি, কি করে সম্ভব? আচ্ছা ঠিক আছে, শুধু বিদেশি নামই দিচ্ছি না,
আমি কিছু ভারতীয়রও উদাহরণও দিচ্ছি। অরুণিমা সিনহা, নাম শুনেছেন? একটা পা নেই, কিন্তু তবুও এভারেস্ট বিজেতা। কি করে সম্ভব? ভারত কুমার, বাঁ হাত নেই এই ভদ্রলোকের, জন্ম থেকে এরকম টাইপের, বাঁ হাত ছিলই না জন্ম থেকে, কিন্তু তবুও 50টার ওপরে তার কাছে মেডেল রয়েছে। ফেমাস পার্সোনালিটি, স্পোর্টস পার্সন, কিভাবে সম্ভব এবার বলুন আমাকে? কিন্তু আমরা এদেরকে চিনি না, কারণ মিডিয়া এদেরকে কভারেজ করে না। আমরা তো ফিল্ম অ্যাক্টর, ফিল্ম অ্যাক্ট্রেস এই সমস্ত নিয়ে ব্যস্ত, ওই সমস্ত অভিনেত্রী অভিনেতাদের নিয়ে ব্যস্ত যারা এইটা বলে যে পরকীয়া সুস্থতার লক্ষণ। আমরা তো ওই সমস্ত নেতা, অভিনেত্রী অভিনেতাদের নিয়ে ব্যস্ত যারা এটা বলে যে I was meeting with other people too, but in my mind I was committed to him. আমাদের কাছে এইগুলো বেশি ইম্পর্টেন্ট। এবার তাহলে বলুন যে আপনার ভাগ্য কি করে বদলাবে? ভাগ্যের উপরে যদি বসে থাকি ভরসা করে, তাহলে কিভাবে চলবে? একটা সিনেমাতে বলেছিল মানঝি দ্য মাউন্টেন ম্যান, শুনেছেন নিশ্চয়ই। ওই সিনেমার একটা ফেমাস ডায়লগ, ভগবান ভরোসে মত बैठो, क्या पता ভগবান तुम्हारे ভরোসে बैठा हुआ हो। শুনেছেন নিশ্চয়ই। কিন্তু আমরা এগুলো মানতে চাই না, কারণ এগুলো আমাদের অহমকে চোট দেয়। আর আমি এই কথাটা বহুবার বলেছি এর আগে আমার ভিডিওতে, যে মানুষ নিজের অহমে চোট সহ্য করতে পারবে না, তার উন্নতি কোনোদিন সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়, সে যতই ভালো ভাগ্য নিয়ে জন্মাক। আর যে মানুষ পরিশ্রম করতে পারে, তার অহমে চোট সহ্য করতে পারে, কর্ম করতে ইচ্ছুক, তার ভাগ্য যতই খারাপ হোক, প্রারব্ধ যতই খারাপ হোক, তাকে উন্নতির শিখরে পৌঁছাতে কেউ আটকাতে পারবে না। আমি তো এখানে কয়েকটা মাত্র উদাহরণ দিলাম। এরকম ইন্টারনেটে গিয়ে সার্চ করে একবার দেখুন, স্পেশালি চ্যালেঞ্জড ফেমাস পার্সোনালিটি বা হ্যান্ডিক্যাপড বাট ফেমাস পার্সোনালিটি, এরকম টাইপের লাইন দিয়ে আপনি পেয়ে যাবেন। শুধু দেশি নয়, দেশি বিদেশি বিভিন্ন জায়গার মানুষ আপনি পেয়ে যাবেন। তাহলে এরা তো ভালো ভাগ্য নিয়ে জন্মায়নি, এদের প্রারব্ধ তো খারাপ ছিল, একদমই ভালো ছিল না। কারো হাত নেই, কারো পা নেই, কেউ জন্ম থেকে এরকম, বা কেউ জন্মেছে তারপরে তার হাত পা কাটা গেছে, কেউ পুরোপুরি একদম পুরোপুরি প্যারালাইজড। তাহলে এরা কিভাবে এত ফেমাস হচ্ছে? এরা কিভাবে সাকসেসফুল হচ্ছে? এরা কিভাবে জীবনটাকে এত সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে? ভাগ্যের ওপর ভরসা করে না। তাহলে যে আপনি লিখলেন যে লোকে বলে, আবার সেই প্রশ্ন আমার, এই লোকটা কে? কারা এই লোক? এরা তারাই যারা অন্যায়ভাবে শর্টকাট অ্যাপ্লাই করে মানুষকে বোকা বানিয়ে সফল হতে চায়। এবং কি হয় পরিবর্তে? তারা তো বিফল হয়ই হয়, এদের ওপর যারা ভরসা করে তারাও পর্যন্ত বিফল হয়। আসলে ব্যাপারটা হচ্ছে এইটাই যে আমাদের মানসিকতায় প্রচণ্ড পরিমাণে কুণ্ঠিত হয়ে গেছে। আমরা শ্রীকৃষ্ণকে মানি, কিন্তু শ্রীকৃষ্ণের রাসলীলা, শ্রীকৃষ্ণের মাখন চুরি, শ্রীকৃষ্ণের ওই ছোটবেলার রোমাঞ্চকর গল্পগুলোতেই আমরা নিজেদেরকে মুজিয়ে রাখি। রাধার সঙ্গে প্রেম কাহিনী বা ওই গোপীদের সঙ্গে প্রেম কাহিনী, এই সমস্ত মধ্যে আমরা মজিয়ে থাকি। কিন্তু কেউ আমরা এটা বুঝতে পারলাম না যে শ্রীকৃষ্ণ আসলে তার জন্য অবতার নেননি। শ্রীকৃষ্ণের অবতারের মূল উদ্দেশ্য ছিল অন্যায়কে দমন করা এবং ধর্মকে স্থাপন করা। যার জন্যে এটাও দেখা গেছে যে শ্রীকৃষ্ণ এই সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে পুরো জীবন, সারা জীবন নিজেকে কর্মে সঁপে দিয়েছিল। এটাই তো বোঝাতে চাইছে শ্রীকৃষ্ণ, যে এই সমস্তগুলো মেন জিনিস নয়, মেন জিনিস হচ্ছে কর্ম। এটাই হচ্ছে জীবনের আসল এবং প্রধান জিনিস। আর অর্জুনকে শ্রীকৃষ্ণ বারবার এই একই কথা বলছে যে অর্জুন, এই সমস্ত ভুল ধারণা থেকে বেরিয়ে এসো, এই সমস্ত মোহ ত্যাগ করো, নিষ্কাম কর্ম করো, দেখো যে তোমার কর্তব্য কি, এবং কোনো দিকে না তাকিয়ে ৭-৫ না ভেবে শুধুমাত্র তোমার কর্তব্য করে যাও। সামনে তোমার ভাই দাঁড়িয়ে আছে, নাকি পিতামহ দাঁড়িয়ে আছে, নাকি তোমার পরিবারের লোকজনরা দাঁড়িয়ে আছে, কোনো কিছু দেখার প্রয়োজন নেই। একটা জিনিসই ভাবো, সেটা হচ্ছে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এবং তুমি ন্যায়ের হয়ে কাজ করো। তাতে সামনে যেই থাকবে থাক না কেন, উড়িয়ে দাও। আমরা এটা মানতে পারবো না, অসম্ভব। কিন্তু কিছু মানুষ আছে যারা এটাকে মানে। উন্নতি তাদেরই হয়, বাকিদের কিন্তু নয়। বাকিরা ওই ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকে, ওই প্রারব্ধের ওপর ভরসা করে বসে থাকে। হ্যাঁ, আমার কি হবে, আমার তো হাত নেই, আমার তো পা নেই, আমার তো শরীর খারাপ, আমাকে কেউ মানে না, আমাকে কেউ জানে না, আমার কথা কেউ শোনে না, আমি বললে কেউ কিছু বোঝে না, আমার কি হবে, আমার কিছু হবে না, এই কোনো রকমে পড়ে আছি। পড়ে থাকবে, কিচ্ছু হবে না।
মানুষ একমাত্র নিজেকেই নিজের এই সমস্যা থেকে বের করে নিয়ে আসতে পারে, আর কারো ক্ষমতা নেই তাকে বের করে দেওয়ার। এইটাও শ্রীকৃষ্ণ কিন্তু ওই মহাভারতের যুদ্ধের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিল। পারলে শ্রীকৃষ্ণ তো যুদ্ধ করতে পারত, কিন্তু শ্রীকৃষ্ণ কি যুদ্ধ করেছিল? করেনি। অর্জুন যুদ্ধ করেছিল। শ্রীকৃষ্ণ গাইডেন্স দেবে আপনাকে, কর্ম তো নিজেকেই করতে হবে। আমাদেরও এরকম ঠিক তাই, গাইডেন্স তো চারিদিকে প্রচুর অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু আসল গাইডেন্স যেগুলো সেগুলোকে আমরা মানতে চাই? মানতে চাই না। কেন? কারণ ওই যে সেখানে কর্ম আছে, সেখানে পরিশ্রম আছে, আমরা ওইগুলো মানতে চাই না। যেখানে কর্ম নেই, যেখানে পরিশ্রম নেই, যেখানে শর্টকাটে সাকসেসফুল হওয়া যায়, আমাদের নজর সেই দিকে রয়েছে। হবে না? ওই রাবণের মতোই হাল হবে, ওই দুর্যোধনের মতোই হাল হবে, ওই কংসের মতোই হাল হবে। বা এখনকার দিনে যে সমস্ত উদাহরণগুলো দেখালাম, আংটি ফাংটি পড়েছিল হাতে, নেতা মন্ত্রী হয়েছিল, বহু উঁচু পৌঁছে গেছিল জায়গাতে, কিন্তু আলটিমেটলি কি হলো? ডেস্টিনেশন জেল, ফিনিশড একদম। এরকম তো উদাহরণ আমরা আশেপাশেও কত দেখতে পাই। কত বড় বড় ব্যবসাদারের ছেলে, কত বড় বড় ফিল্ম অ্যাক্টর অ্যাক্ট্রেসেসের ছেলে মেয়েরা, তারা তো পরবর্তীকালে সেই বাবা মায়ের কাজটাই করতে যায়। ব্যবসাদারের ছেলে ব্যবসাদার হয়ে যায়, মানে সেই ব্যবসাতেই জয়েন করে। যারা অ্যাক্টিং ফিল্ডে রয়েছে তারা তাদের ছেলে মেয়েকে অ্যাক্টিং ফিল্ডে ভরে দেয়। কিন্তু শেষ পর্যন্ত কারা সাকসেসফুল হতে পারে? যারা পরিশ্রম করে, কর্ম করে। আর যারা ওই বাপ দাদার ভরসাতে বসে থাকে, তারা কি চালাতে পারে? না ব্যবসা চালাতে পারে, না তারা ওই ফিল্ম অ্যাক্টিং এর মধ্যে নিজের ক্যারিয়ার তৈরি করতে পারে। ছুঁড়ে ফেলে দেওয়া হয় তাদেরকে একদম। প্রকৃতির রুল হচ্ছে সবার উপরে, এর উপরে কিচ্ছু হতে পারে না। তো সে তার ভারসাম্য বজায় রাখবেই রাখবে। সে কর্ম আর কর্মফলের মধ্যে এমন সুন্দরভাবে ভারসাম্য বজায় রাখে, সেই ভারসাম্য ভাঙার ক্ষমতা কারোর নেই। কোনো ভাগ্যের, কোনো প্রারব্ধের, কোনো মানুষের, কোনো ভগবানের, এবং এই দুনিয়ার সব থেকে আলটিমেট পাওয়ার সোর্স যদি বলে কিছু থাকে, তারও পর্যন্ত নেই। আর এইটাই হচ্ছে বাস্তব সত্য। সুতরাং ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকলে চলবে না। যদি ভরসা করতেই হয়, তাহলে সেটা হচ্ছে শুধুমাত্র কর্ম।